কেমন হবে যদি আপনি হঠাৎ জানতে পারেন আপনি একটি রাজ্যের রাজকুমারী? আপনি কি পারবেন হুট করে একটি সাদামাটা জীবন ছেড়ে রাজকীয় রীতি নীতিতে নিজেকে খাপ খাওয়াতে আর নিজের জীবনের কথা না ভেবে রাজ্যের মানুষকে অগ্রাধিকার দিতে? আমাদের আজকের গল্পের মেয়েটির জীবনেও হঠাৎ এমন সব প্রশ্ন এসে দাঁড়ায় যখন সে জানতে পারে যে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং একটি রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী, অর্থাৎ সে একটি রাজ্যের রাজকুমারী। তো চুপচাপ থাকা এই মেয়েটি হুট করে এত বড় সত্য জানতে পারে আর নিজের কাঁধে বিশাল দায়িত্ব পেয়ে কেমন প্রতিক্রিয়া দেখায় তা জানতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। মুভির শুরুতে আমরা 15 বছর বয়সী মিয়াকে দেখতে পাই, যে খুবই লাজুক প্রকৃতির একটি মেয়ে ছিল। সে নিজের মায়ের সাথে সান ফ্রান্সিসকোতে একটি সংস্কারকৃত ফায়ার হাউসে থাকতো আর তার মা ছিল একজন চিত্রশিল্পী। মেয়ের বন্ধু বানাতে অনেক সময় লাগতো, এই কারণে সে স্কুলে খুব একটা পরিচিতি মুখ ছিল না আর প্রায়ই লানা নামের একজন চেয়ার লিডার তাকে অনেক বুলি করত। তার লিলি নামের একজন কাছের বান্ধবী ছিল। তাদের দুজনের ব্যক্তিত্ব একই হওয়ার কারণে তারা খুবই ভালো বন্ধু ছিল। মিয়া স্কুলের জনপ্রিয় ছেলেদের মধ্যে যশ নামের একটি ছেলেকে পছন্দ করত, কিন্তু যশ লানার প্রেমিক ছিল। সে যখনই যশ আর লানাকে কিস করতে দেখত তখনই সে নিজেকে লানার জায়গায় কল্পনা করত। একদিন মিয়া একটি বিতর্ক প্রতিযোগিতায় যশের বিপক্ষে অংশ নেয়, কিন্তু যখন মিয়ার পালা আসে তখন সে তোতলানো শুরু করে দেয়। এতে পুরো ক্লাস তার উপরে হাসতে শুরু করে, এজন্য সে ওখান থেকে পালিয়ে যায়। স্কুল শেষে তার মা তাকে বলে, তোমার দাদি জেনোভা থেকে সান ফ্রান্সিসকোতে এসেছে তোমার সাথে দেখা করতে। এটা শুনে মিয়া অবাক হয়ে যায় যে হঠাৎ করে সে তাদের সাথে দেখা করতে চাচ্ছে কেন, যেখানে এত বছর ধরে তার কোনো খোঁজই ছিল না। পরের দিন মিয়া স্কুল শেষে তার মায়ের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়, যেটা ছিল বিশাল এক মেনশন, যেখানে খানসামা তাকে স্বাগত জানায় আর তার দাদি ক্ল্যারিসের কাছে নিয়ে যায়। এখানে মিয়া জানতে পারে তার দাদি জেনোভিয়া রাজ্যের রানী, যেটি ইউরোপিয়ার ছোট্ট একটি রাজ্য। সে তার দাদির কাছ থেকে আরো জানতে পারে তার বাবা জেনোভিয়ার রাজকুমার ছিল আর কিছুদিন আগেই তার মৃত্যু হয়েছে, এজন্য এখন মিয়া জেনোভিয়ার রাজকুমারী। এসব শুনে সে ভাবে তার দাদি হয়তো মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় যে সে আসলেই একজন রাজকুমারী, যার ফলে সে প্রচন্ড অবাক হয়ে যায়। এখন রাজকুমারী হওয়ার সুবাদে পুরো রাজ্যের দায়িত্ব তার কাঁধে এসেই পড়ে। তাই রানী বলে, তোমাকে শীঘ্রই জেনোভিয়াতে যেতে হবে আর পুরোপুরি রাজকুমারীর দায়িত্ব নিতে হবে। মিয়া এসব দেখে রাজকুমারীর দায়িত্ব নিতে অস্বীকার করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। বাসায় ফিরে সে নিজের মায়ের উপরে রেগে যায়, কারণ সে যে রাজপরিবারের বংশধর এটা তার মা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এতে মিয়ার মা তাকে বলে, আমাদের বিবাহ বিচ্ছেদের পর তোমার দায়িত্ব আমি পেয়েছিলাম, কিন্তু আমি আর তোমার বাবা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার পুরো শৈশব একটা সাধারণ শিশুর মতোই কাটবে, আর যখন তোমার বয়স 18 হয়ে যাবে তখন তোমার বাবা তোমাকে সব সত্যি জানিয়ে দেবে। কিন্তু এখন যেহেতু তোমার বাবার মৃত্যু হয়ে গিয়েছে তাই এখন সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। পরের দিন মিয়া, তার মা আর রানী এই বিষয়ে আলোচনা করে। রানী মিয়াকে সবার সামনে রাজকুমারী হিসেবে পেশ করতে চাচ্ছিল, কিন্তু তার আগে সে মিয়াকে রাজকুমারীর মতো আচার আচরণ শেখানোর জন্য প্রশিক্ষণ দিতে চাচ্ছিল। মিয়া এসব কিছুর বিরুদ্ধে ছিল, কিন্তু তার মা তাকে রাজকুমারীর প্রশিক্ষণ নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। আর সে বলে, তুমি প্রশিক্ষণ শেষে সিদ্ধান্ত নিও যে তুমি রাজকুমারী হতে চাও নাকি না। একই সাথে ততদিন পর্যন্ত মিয়াকে এই বিষয়টি গোপন রাখার নির্দেশনাও দেওয়া হয়। এরপর রানী মিয়াকে নিরাপত্তা প্রধান জোয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মিয়া রাজকুমারী হওয়া পর্যন্ত তার দেখাশোনা করা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব জোকেই দেওয়া হয়। একই সাথে স্কুলে যাওয়ার জন্য মিয়াকে একটি লিমো গাড়িও উপহার দেওয়া হয়। মিয়া স্কুলে যাওয়ার পথে লিলিকেও নিয়ে যায়। সে মিয়ার গাড়ি দেখে আকাশ থেকে পড়ে। স্কুল শেষে মিয়া একটি গাড়ি মেরামতের দোকানে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে তার পুরনো গাড়ি মেরামত করতে $400 লাগবে। লিলির ভাই মাইকেল এই দোকানেই কাজ করত। মাইকেল অনেক আগে থেকেই মিয়াকে পছন্দ করত, কিন্তু মিয়া এই বিষয়ে কিছুই জানতো না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিয়া রাজকুমারী হওয়ার প্রথম ক্লাসের জন্য মেনশনে গিয়েছে। সেখানে রানী মিয়ার পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলে আর নিজের সহকারীকে তার স্টাইল পরিবর্তন করার জন্য করণীয় কি তা বলতে বলে। একই সাথে সে মিয়াকে রাজকুমারীর মতো সঠিক অঙ্গভঙ্গি আর স্বাস্থ্যবিধি সম্পর্কে শেখায়। প্রথম দিনেই মিয়া নাচ, খাওয়া দাওয়া, নিয়ম কানুন, ব্যক্তিগত উপস্থাপনার মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেখা শুরু করে দেয়। এভাবেই প্রতিদিন স্কুল শেষে সে ক্লাস নিতে মেনশনে যাওয়া শুরু করে। এই কারণে সে লিলির সাথে বেশি সময় কাটাতে পারছিল না। এখন যেহেতু লিলি শুধু একটি বন্ধু ছিল তাই সে একাকিত্ব অনুভব করতে শুরু করে। একদিন রানী মিয়ার মেকওভার করার জন্য পেলো নামের একজন ইটালিয়ান স্টাইলিশকে ডেকে নেয়, যে মিয়াকে দেখে তার সৌন্দর্যের প্রশংসা করে। এখন পেলো আর তার সহকারী মিলে মিয়ার ভ্রু ঠিক করে দেয়, তারপর মিয়ার চুল সোজা করে আর তার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার জন্য ফেসিয়াল আর ম্যানিকিউর করায়। এরপর পেলো মিয়ার চশমা ভেঙে ফেলে আর তাকে লেন্স পরতে বলে।
এই কারণে মিয়াকে সম্পূর্ণ এক নতুন অবতারে দেখা যায়। রানী তার নতুন অবতার দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু সে কঠোরভাবে পেলো ও তার সহকারীকে মিয়ার মেকওভারের বিষয়টি গোপন রাখার জন্য নির্দেশ দেয়। পরের দিন মিয়া যখন স্কুলে যাওয়ার জন্য লিলিকে নিতে যায়, তখন মাইকেল তার নতুন মেকওভার দেখে অবাক হয়ে যায়। তবে লিলি এতে মোটেও খুশি হয় না, কারণ তার মনে হচ্ছিল যে মিয়াও বাকি স্কুলের খারাপ মেয়েদের মতো হয়ে যাবে। এজন্য সে তার নতুন চুলগুলোকে ঢেকে রাখার জন্য তাকে একটি টুপি পরিয়ে দেয়। এখানে তাদের মধ্যে ঝগড়াও হয়, কারণ লিলির মনে হচ্ছিল মিয়া তাকে ছেড়ে চলে যাবে, আর মিয়াও বিষয়টি ভালোভাবে সামলাতে পারে না। তাই সে লিলিকে সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। যখন লিলি তার রাজকুমারী হওয়ার বিষয়টি জানতে পারে, তখন সে অবাক হয়ে যায়, আর মিয়া তাকে বোঝায়, আমার নিরাপত্তার জন্য তোমাকে আমার রাজকুমারী হওয়ার বিষয়টিকে গোপন রাখতে হবে। এরপর আমরা তাকে ক্লাসে দেখতে পাই, যেখানে লানা মিয়াকে টুপি খুলতে বলে আর তাকে বুলি করা শুরু করে দেয়। আর যখনই মিয়া টুপি খুলে ফেলে, তখন সবাই তার অসম্ভব সুন্দর চুল দেখে অবাক হয়ে যায়। পরের দিন মাইকেল মিয়াকে একটি সঙ্গীত সম্মেলনে যাওয়ার জন্য আমন্ত্রণ করে, যেখানে সে পারফর্ম করতে যাচ্ছিল। আসলে মাইকেল সঙ্গীত নিয়ে অনেক বেশি নিবেদিত ছিল, আর সে নিশ্চিত ছিল মিয়া তার পারফরমেন্স দেখার জন্য অবশ্যই যাবে। এরপর মিয়া তাকে কথা দেয় সম্মেলনে সে অবশ্যই যাবে। যখন মিয়া স্কুলে পৌঁছায়, তখন সেখানে অনেক সাংবাদিক চলে আসে, যারা মিয়াকে রাজকুমারী হওয়া নিয়ে নানান প্রশ্ন করে। আসলে কিভাবে যেন তার রাজকুমারী হওয়ার রহস্য সবাই জেনে গিয়েছিল। এই কারণে সে বিপদে পড়ে যায়। তার মনে হচ্ছিল লিলি এই রহস্য ফাঁস করে দিয়েছে, কিন্তু লিলি তাকে জানায় সে কিছুই বলেনি। এখন যেহেতু পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল, তাই রানী স্কুলে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে স্টাইলিশ পেলোই মিডিয়াকে মিয়া সম্পর্কে জানিয়েছে। আসলে সে মিডিয়াতে জনপ্রিয় হয়ে যাওয়ার জন্য এসব করেছিল। পরের দিন সন্ধ্যায় রানী একটি রাজকীয় রাতের খাবারের আয়োজন করে, যেখানে মিয়াকে পৃথিবীর উচ্চ পদস্থ রাজকীয় ব্যক্তিদের সামনে পেশ করা হয়। তখনই মিয়া ভুলবশত একজন অতিথির জামার হাতায় আগুন লাগিয়ে দেয়, আর তৎক্ষণাৎ তার হাত বরফের বালতিতে চুবিয়ে দেয়। এরপর যখন সে পড়ে যাওয়া আঙ্গুর ওঠানোর চেষ্টা করে, তখন পরিবেশক হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় ট্রে সব ফল অতিথিদের গায়ে পড়ে যায়। এসব দেখে রানী নিজের মাথায় হাত দিয়ে বসে থাকে, কিন্তু অতিথিরা এসব দেখে জোরে জোরে হাসতে থাকে আর অনেক উপভোগ করতে থাকে। এখানে মিয়ার মনে হয় রানী তার কর্মকাণ্ড দেখে রেগে যাবে, কিন্তু যখন মিয়া তার পরবর্তী প্রশিক্ষণ ক্লাসে যায়, তখন সে দেখে রানী তার উপরে রাগ করেনি, বরং রানী তার সেদিনের ক্লাসটি বাতিল করে আর তার সাথে সারাদিন সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। এজন্য রানী তার বাকি সভাগুলোকেও বাতিল করার ঘোষণা দেয়। তারা দুজন একসাথে আকর্ডে গিয়ে অনেক মজা করে। রানী মিয়ার সকল পছন্দের গেম খেলে এবং সাথে করে ফটো বুথেও ছবি তুলে নেয়। এমনকি বাসায় ফেরার সময় মিয়ার পছন্দের খাবারও তারা খেয়ে নেয়। তারপর বাসায় ফেরার সময় মিয়া গাড়ি চালাচ্ছিল, কিন্তু একটু উঁচু রাস্তায় ওঠার সময় গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়, যার ফলে তাদের গাড়িটি সান ফ্রান্সিসকোর বিখ্যাত গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। তাই পুলিশ এসে মিয়াকে গ্রেপ্তার করতে যাচ্ছিল, কিন্তু রানী নিজের পাবলিক স্পিকিং এর দক্ষতা ব্যবহার করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে রাজি করিয়ে ফেলে, আর পুলিশ তাদেরকে বাসায় ফেরার জন্য নিজেদের একটি গাড়িও দিয়ে দেয়। মিয়া নিজের দাদির দক্ষতা দেখে বেশ মুগ্ধ হয়ে যায় আর তাকে সবচেয়ে ভালো রানী হিসেবে সম্বোধন করে। পরের দিন মিয়া স্কুলে যায় আর অনেকগুলো বাচ্চা তাকে ঘিরে ফেলে আর তার অটোগ্রাফ চায়। এতদিন মিয়াকে সবাই এড়িয়ে চলতো, কিন্তু এখন তো সবাই তাকে নিয়ে কথা বলছিল। এমনকি লানাও এক সাংবাদিকের সামনে মিয়ার বন্ধু হওয়ার অভিনয় করে। একদিন জশ বিচ পার্টিতে মিয়াকে আমন্ত্রণ জানায়, আর মিয়াও রাজি হয়ে যায়। এই পার্টির কারণে সে মাইকেলের পারফরমেন্স দেখতে যেতে পারতো না, তাই সে মাইকেলের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু মাইকেল এটা শুনে কষ্ট পায় যে সে জশের কারণে তাকে উপেক্ষা করেছে। রাতের বেলায় মিয়ার মা মিয়াকে বলে, জশ আজ পর্যন্ত কখনো তোমাকে পছন্দ করেনি, আর যখন সে জেনে গিয়েছে যে তুমি একজন রাজকুমারী, তখন সে তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। এসব শোনার পরেও মিয়া তার মায়ের কথার কোনো গুরুত্বই দেয় না, আর পরের দিন বিচ পার্টিতে সে চলে যায়। পার্টি বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু তখনই সেখানে সাংবাদিকরা চলে আসে আর মিয়াকে খুঁজতে শুরু করে দেয়, যার ফলে পুরো পার্টি নষ্ট হয়ে যায়। এরপর মিয়া আর জশ একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে জশ মিয়াকে কিস করার চেষ্টা করে, কিন্তু মিয়া মানা করে দেয়, কারণ তার কাছে এসব ঠিক লাগছিল না। তবে যখন তারা ঘর থেকে বাইরে আসে, তখন জশ তাকে জোর করে কিস করে দেয়। এতে মিডিয়া সেই সময়ের ছবি তুলে নেয়। এতে মিয়া জশকে জুতা দিয়ে বাড়ি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আসলে এই সবকিছু লানা আর তার গ্রুপের ষড়যন্ত্র ছিল। তারপর যখন মিয়া নিজের পোশাক পরিবর্তনের জন্য নিজের তাঁবুতে যায়, তখন লানা সাংবাদিকদের সেখানেও ডেকে নেয়। তাঁবুর ভেতরে মিয়া শুধু একটি টাওয়াল পেঁচিয়েছিল। এমন অবস্থায় সাংবাদিকরা তার ছবি তুলে নেয়। তাই বাসায় ফিরে মিয়া নিজের মায়ের কোলে গিয়ে কাঁদতে শুরু করে। পরের দিন সকালে মিয়া সেই সকল ছবি নিউজ চ্যানেলে দেখানো হয়, যার ফলে রানী অনেক রেগে যায়, আর মিয়া নিজের কর্মের জন্য লজ্জিত হয়ে রানীর কাছে ক্ষমা চায়। একই সাথে সে এটাও স্বীকার করে যে সে রাজকুমারী হওয়ার যোগ্য নয়, কিন্তু রানী তাকে তখনও বলনাচের জন্য আমন্ত্রণ জানায়, আর জশ বাদে অন্য যে কোনো একজন বন্ধুকে সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেয়।
মিয়া চলে যাওয়ার পর জো রানীকে বলে, আপনি মিয়াকে বোঝান, কারণ সে এখনও একজন কিশোরী আর রাজকুমারী হওয়ার আগে সে আপনার নাতনি। এখানে দুজন আলোচনা করে সিদ্ধান্ত নেয় মিয়া তাদের দেশের শাসকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিয়া স্কুলে লিলির কাছে ক্ষমা চাচ্ছে, কারণ সে গত কয়েকদিন ধরে সে তাকে সময় দিতে পারছিল না আর সে লিলির টক শোতেও যেতে পারেনি। কিন্তু কোনোভাবে মিয়া লিলির রাগ ভাঙিয়ে তাকে বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর জিম ক্লাসের সময় যশ আবারও মিয়াকে নিয়ে উপহাস করা শুরু করে দেয়। এজন্য মিয়া তাকে একটি বল দিয়ে মারে আর তাকে শায়েস্তা করার জন্য বেসবল ম্যাচের চ্যালেঞ্জ করে আর সে সেখানে শায়েস্তা করে ম্যাচটি জিতেও যায়। সন্ধ্যেবেলায় মাইকেল মিয়ার গাড়ি দিয়ে আসার জন্য তার বাসায় যায়। তখন মিয়া তার শোতে না যেতে পারার কারণে আবারও ক্ষমা চেয়ে নেয়। এছাড়াও সে তাকে বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু যেহেতু মাইকেল তার আচরণে কষ্ট পেয়েছিল তাই সে তাকে মানা করে দেয় আর ব্যঙ্গ করে বলে ট্যাক্সিডোতে যশকে বেশি মানাবে। পরের দিন যখন মিয়া আর তার পড়ুয়া বন্ধু লাঞ্চের সময় একসাথে বসেছিল তখন লানা আর তার গ্রুপ তাদের দুজনে মজা নিতে শুরু করে। এতে রেগে গিয়ে মিয়া লানাকে শায়েস্তা করার জন্য তার পোশাকে আইসক্রিম ফেলে দেয়। এরপর সেদিনই রানী মিয়ার সাথে দেখা করতে যায় আর মিয়াকে গতদিন বকা দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেয়। এরপর সে মিয়াকে বল নাচের অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য বলে আর এটাও বলে তোমাকে সেদিন নিজেকে রাজকুমারীর মতো উপস্থাপন করতে হবে। এছাড়াও এখানে রানী তাকে একটি ডায়েরি উপহার দেয় যেটি মিয়ার বাবার ছিল আর সে ওই ডায়েরিটি মিয়ার 16তম জন্মদিনে উপহার দিতে চেয়েছিল। রানী চলে যাওয়ার পর মিয়া নিরাশ হয়ে কলোরাডোতে পালিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করে, কারণ বল নাচের অনুষ্ঠানে এত মানুষ আর বিশেষ করে রানীর সামনে ভাষণ দেওয়াটা তার জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছিল। এজন্য সে পালিয়ে যাওয়াটাই ভালো উপায় মনে করছিল। এরপর সে নিজের ব্যাগ গুছিয়ে নেয় আর পালানোর আগে সেই ডায়েরিটি নিয়ে নেয় যেখানে তার বাবা তার জন্য একটি চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে তার বাবা ব্যাখ্যা করেছিল রাজকীয় পরিচয় বহন করার জন্য সাহস থাকাটা অত্যন্ত জরুরি। একই সাথে চিঠিতে এটাও লেখা ছিল সে মিয়ার মাকে অনেক ভালোবাসত। চিঠি পড়ার পর মিয়া নিজের সিদ্ধান্ত বদলে ফেলে আর বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তাকে অনুষ্ঠানে একাই যেতে বলা হয়েছিল, তাই সে তীব্র বৃষ্টিতে একাই গাড়ি চালিয়ে সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কিন্তু রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায়। এদিকে আমরা মাইকেলকে দেখতে পাই যার কাছে মিয়া একটি পিৎজা পাঠিয়েছিল যেটাতে সরি লেখা ছিল। এজন্য মাইকেল তাকে মাফ করে দেয় আর বল নাচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মিয়া ক্লান্ত হয়ে পরাজয় মেনে নিয়েছিল। তখনই জো সেখানে আসে আর লিমোতে করে মিয়াকে নিয়ে যায়। অনুষ্ঠানে পৌঁছাতেই অনেক সময় লেগে যায়, তাই রানী নিজেই ভাষণ শুরু করে দিয়েছিল। আর তখনই সেখানে মিয়া পৌঁছে যায় যে পা থেকে মাথা পর্যন্ত পুরোপুরি ভিজে গিয়েছিল। মিয়া সেখানে আসতেই রানী মঞ্চ থেকে নেমে যায়। প্রত্যেকবারের মতোই কথা বলার সময় মিয়া তোতলানো শুরু করে দেয়, কিন্তু তখনই তার নিজের বাবার কথাগুলো মনে পড়ে যায় আর তারপর সে মানুষের হৃদয় স্পর্শ করার মতো ভাষণ দেয়। ভাষণের শেষে সে নিজেকে জেনিভিয়ার রাজকুমারী ঘোষণা করে আর কিছুক্ষণ পর তাকে মুকুট পরানো হয়। তারপর সে একটি সুন্দর পোশাক পরে সেখানে আসে আর মাইকেলের সাথে বল নাচে অংশ নেয়। তারা দুজন একে অপরকে ক্ষমা করে দেয়। তারপর তারা বাগানে যায় যেখানে মাইকেল মিয়াকে নিজের অনুভূতি সম্পর্কে বলে আর শেষে তাদের মধ্যে একটা অসাধারণ কিস হয়ে যায়। তো মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মিয়া রাজকীয় দায়িত্ব পালন করার জন্য জেনিভিয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর তার মাও তার সাথে যায়। আর মাইকেল লিলি গ্রীষ্মের ছুটি কাটানোর সময় এলেই তার কাছে চলে যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আমাদের আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।